বাংলায় কাজ নেই, পরিযায়ী শ্রমিকের অনাহারে মৃত্যু দুর্ভাগ্যজনক ঘটনা। গান্ধী জয়ন্তীতে ব্যারাকপুরে গান্ধীঘাটে গিয়ে রাজ্য সরকারকে তোপ রাজ্যপালের। বিতর্কিত মন্তব্যের জন্য রাজ্যপালকে পাল্টা কটাক্ষ শাসক দলের। রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে ব্যারাকপুরের গান্ধীঘাটে যান রাজ্যপাল। গান্ধীঘাটে অনুষ্ঠান শেষে রাজ্য সরকারকে ফের নিশানা রাজ্যপালের। বাংলায় কর্মসংস্থান নেই, নেই খাবার, অনাহারে পরিযায়ী শ্রমিকের মৃত্যু দুর্ভাগ্যজনক ঘটনা। গান্ধীজি কখনোই এমন পরিস্থিতি চাননি, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Today is a day for us to introspect. It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from Bengal. Is this the way we treat our Daridra Narayana on this Gandhi Jayanti? This is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect and see that the Daridra Narayanas are looked after, that there is no starvation death in Bengal. Let that be our commitment on this occasion. 100 দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ নিয়ে পাল্টা সরব শাসক দল। রাজ্যপাল বিশেষ দলের হয়ে রাজনীতি করছেন বলেও দাবি তৃণমূলের। ভারতবর্ষের যে কোনো জায়গায় অনাহারে মৃত্যু দুর্ভাগ্যজনক, চাষিদের আত্মহত্যা দুর্ভাগ্যজনক, যে কোনো শ্রমিক কাজ না পাওয়া দুর্ভাগ্যজনক। 100 দিনের কাজ যেটা গ্যারান্টি অ্যাক্ট বলে সরকার তৈরি করেছিল, সেই কাজে মানুষ টাকা না পাওয়া দুর্ভাগ্যজনক। সবই দুর্ভাগ্যজনক এবং সব থেকে সর্বোপরি দুর্ভাগ্যজনক যখন বাংলার শ্রমিককে পিটিয়ে খুন করা হয় হরিয়ানাতে কিংবা উত্তরপ্রদেশে। মোদির অর্থনৈতিক উন্নয়ন কি হলো? সুতরাং এই রাজ্যপাল একটা রাজনৈতিক উদ্দেশ্যে গান্ধীজির জন্মদিনকে কলঙ্কময় করলেন এই উক্তি করে, এবং এদের জন্যই আমাদের এই রাজনৈতিক পরিবেশ কলুষিত হচ্ছে। তারা রাজ্যপালের পদে থেকে তারা রাজনীতি করার চেষ্টা করছেন এবং একটি দলের প্রতিনিধিত্ব করছেন। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারেনি। রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধী শিবিরও। গান্ধীজি কখনো মিথ্যা কথা বলেননি, আর আজকে আমাদের যিনি রাজ্যপাল যেটা বলেছেন সেটাও সত্যি কথাই বলেছেন। হ্যাঁ, এরম সত্যি কথা বাজারে এরম ভাবে বললে অনেকের গায়ে ফসকা পড়ে, কিন্তু এটা তো কোনো রাজনৈতিক ভাবে বলেননি। এর আগে সিপিএমও 34 বছর রাজত্ব করেছে এখানে। তাদের ব্যর্থতার লিগাসিটা এরা বহন করে চলেছে, আরো সেটাকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে ফেলেছে। এটা হতে পারে, এটা একা একটা সরকারের কেন হবে? এটা মানে আপাতভাবে বাংলার ব্যর্থতা। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। মাননীয় রাজ্যপাল যেটা বলেছেন সেই রাজ্যপাল ঠিকই বলেছেন, কথাটার মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু মাননীয় রাজ্যপালকে মনে রাখতে হবে যে ভারতবর্ষে বেকার সংখ্যা কোথায়। মাননীয় রাজ্যপালকে এটাও বলতে হবে ভারতবর্ষে ক্ষুধার ইন্ডেক্সে আজকে ভারতবর্ষের অবস্থান কি, মাথা পিছু রোজগার কি, 47 বছরে সব থেকে বেশি বেকার। সে বিষয়গুলো শুধু যদি উনি একতরফা উল্লেখ করেন, রাজ্যের খুব অবস্থা খারাপ। রাজ্যের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে মাথার পিছু রোজগার, মানুষের রুটি রুচি রোজগার, বাসস্থানের অবস্থা খুব খারাপ। কিন্তু মাননীয় রাজ্যপালকে অনুরোধ করব যে সিলেক্টিভ প্রতিবাদ না করে মাঝে মাঝে তিনি কেন্দ্রীয় সরকারের কথাটাও একটু বলুন। দেশটা কিন্তু ভারতবর্ষ, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থান। এদিন গান্ধীঘাটের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজৌরিয়া, ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। মঙ্গলবার রাতে বিজেপির 2 নেতার বাড়িতে হামলার অভিযোগ, বাড়িতে এসে মারার অভিযোগ এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার রাতে বিজেপির 2 নেতার বাড়িতে হামলার অভিযোগ। প্রতিনিধি রবিউল হোসেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রবিউল, কারা হামলা চালালো এবং এই হামলার জেরে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রথমে বিজেপির তরফ থেকে যে অভিযোগ, গতকাল রাতে তুফানগঞ্জ শহরে 2 নং ওয়ার্ড এবং অন্দরান ফুলবাড়ি এলাকায়
বিজেপির দুই নেতা, তার মধ্যে একজন বিজেপির যুব মোর্চার সম্পাদক নিমাই দাস এবং অপরজন তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য সুবল বর্মন। এই দুইজনের বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনীর দ্বারা সেই বাড়ি আক্রমণ এবং ভাঙচুরের অভিযোগ ওঠে এবং বিজেপি স্পষ্ট জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আগেও এই এলাকায় বিজেপি নেতাদের একাধিকবার তারা কিন্তু হুমকি দিয়েছিল, শাসিয়েছিল এবং তার সর্বশেষ সংযোজন গতকাল রাতে বিজেপির এই দুই নেতার বাড়িতে কিন্তু ভাঙচুর। এবং শুধু ভাঙচুর নয়, বিজেপির তরফ থেকে আরো অভিযোগ করা হচ্ছে এই দুই নেতার পরিবারকে প্রাণনাশের নাকি হুমকি দেওয়া হয়েছিল। যদিও এই ঘটনার পরেই কিন্তু স্থানীয় তৃণমূল যে নেতৃত্ব রয়েছে তিনি কিন্তু স্পষ্টতই এই ঘটনা বা এই অভিযোগ অস্বীকার করছেন। তিনি জানাচ্ছেন যে এই যে বিজেপির যে দুই কর্মীর বাড়ি বা যে দুই নেতার বাড়ি ভাঙচুর হয়েছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসকে কলুষিত করতে বা কালিমালিপ্ত করতেই বিজেপি অপপ্রচার চালাচ্ছে, ওটা ওদের গোষ্ঠী কোন্দলের ফল। তবে বিজেপি কিন্তু শুধু তৃণমূলের দিকে আঙুল তোলেনি, একই দিকে প্রশাসনের দিকে আঙুল তুলেছে। বিজেপির অভিযোগ কালকে যখন ঘটনা ঘটে সেই ঘটনার পরে পুলিশ কিন্তু ঘটনাস্থলে শুধুমাত্র একবারের জন্য এসেছিল, পরবর্তীতে কিন্তু আরো একবার ভাঙচুর হয়। সেই ভাঙচুরের পরে পুলিশকে কিন্তু ডাকার পরেও পুলিশ নাকি আসেনি, এমনটাই কিন্তু বিজেপির অভিযোগ। যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি গতকাল এই ঘটনার পর পুলিশ কিন্তু দ্রুততার সাথে যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সেই উভয় পক্ষের অভিযোগ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন। গ্রেফতার বা আটক করেছে পুলিশ? না, এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে কিন্তু গ্রেফতারের খবর আমরা এখনো পাইনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট চাপানোতর সৃষ্টি হয়েছে জেলা রাজনৈতিক মহলে। ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। আর্যিকরের নির্যাতিতা সোদপুরের বাড়িতে যায় সিবিআই। 4 সদস্যের দল যায় নির্যাতিতার বাড়িতে, পরিবারের সঙ্গে ঘণ্টাখানেক কথা হয় তাদের এবং তারপর সিবিআই দলটি বেরিয়ে যায়। জয়ন্ত মজুমদার রয়েছেন। জয়ন্ত, কতক্ষণ ছিল এই সিবিআই আধিকারিকরা নির্যাতিতার বাড়িতে? ঠিক কি কথা হলো? পরিবারের পক্ষ থেকে কিছু কি জানানো হয়েছে? কিন্তু সিবিআই 4 সদস্যের দল এসেছিল ওই নির্যাতিতা তরুণীর বাড়িতে এবং প্রায় বলা যেতে পারে 1 ঘন্টা মতো কিন্তু তারা কিন্তু তদন্তের নিরিখে কিন্তু মূলত কিন্তু কথাবার্তা চালিয়ে যায় পরিবারের সঙ্গে। তবে বেরিয়ে আসার পর কিন্তু পরিবারের তরফ থেকে সেই অর্থে কিন্তু কোনো রকম ভাবে কোনো কথা বলা হয়নি। তবে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে সিবিআইয়ের আধিকারিকরা মূলত তদন্তের স্বার্থে এসেছিল এবং তারা কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করার ছিল, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু পরিবারকে করেছে এবং তার পরিপ্রেক্ষিতে পরিবার যেমনটা বলেছে সেটা কিন্তু তারা নোট করে নিয়ে গেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এবং যখন বেরিয়ে যাচ্ছিল সেই 4 জনের দলে কিন্তু একজন মহিলা এসেছিল। সেই মহিলা আধিকারিক কিন্তু তার হাতে কিন্তু বিশেষ কেস ডায়েরি কিন্তু দেখা গেছে এবং নোটবুক দেখা গেছে এবং সেটা নিয়েই কিন্তু তারা কিন্তু বেরিয়ে যায় আজকে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা বলা যেতে পারে কথাবার্তার পর। ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। আর্যিকরের ঘটনার তদন্ত করছে সিবিআই এবং তদন্তের জন্যই আজ সোদপুরের নির্যাতিতার বাড়িতে যায়। তার বাবা মার সঙ্গে 1 ঘন্টাখানেক কথা হয় সিবিআই আধিকারিকদের। বন্ধ হলো রানাঘাটে কামালপুরের 112 ফুটের দুর্গাপুজো। ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সিদ্ধান্তে বন্ধ হলো পুজো। একদিকে প্রশাসন সাহায্য করছে না, অন্যদিকে বিষয়টি এখনো বিচারাধীন। যতক্ষণে বিচারের সিদ্ধান্ত আসবে ততক্ষণে পুজো করা সম্ভব নয়, জানিয়েছেন ক্লাবের সভাপতি শ্রীবাস বিশ্বাস। রানাঘাটের এই মুহূর্তে 95 পল্লীতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে। আমি একটা ছোট করে সবাই যারা আছেন আমার সিনিয়ররা তারা পিছন থেকে দেখে আজকে একটু দেখে আছে। যদি সাধারণত সাল থেকে মৃত্যু অব্দি আপনার পাশে থাকবে, ভীষণ ভালোবাসি এবং বিজয়দা কনগ্রাচুলেশন, খুব সুন্দর একটা সুন্দর আয়োজন করেছেন এত।
আপনারা সকলে ভালো থাকবেন, পুজোর সময় চলে এসে ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ জানিয়ে আমি মাইকটা তোমরা দিয়েছি। নমস্কার। এই বছরও প্রত্যেক বছরের মতন ডাকবাংলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা 8টি গান, 10টা গান রিলিজ হয়েছে, আজকেই হয়েছে। তো আমার সৌভাগ্য যে দিদি আমি সম্পাদক, অথচ আমাকে এই গান দেওয়া হচ্ছে না। অ্যালবামের নাম অঞ্জলি, তাতে নচিকেতা গেয়েছে, ইন্দ্রনীল গেয়েছে, শ্রীরাধা গেয়েছে, রাঘব গেয়েছে, সকলেই স্বনামধন্য শিল্পী, একমাত্র আমি ছাড়া। তো আমি যে গানটা গেয়েছি, আমি সেই গানটা একটু গেয়ে শোনাই, কারণ আমার ওটা খুব প্রিয় গান। আমি শুনছি প্রভাত পাখির গান, আমি শুনছি প্রভাত পাখির গান, গানের গান। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহালয়ের দিন একাধিক পুজোর উদ্বোধন করছেন, অপরদিকে কিন্তু এই মহালয়ের দিন মহা মিছিল, জুনিয়র ডাক্তারদের ডাকে মহা মিছিল, কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মহা মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ, সমাজের বিভিন্ন অংশে মানুষজন তারা কিন্তু পা মিলিয়েছেন। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে, আরজি করে ঘটনার প্রতিবাদেই কিন্তু তাদের এই মহা মিছিল জুনিয়র চিকিৎসকদের, এবং তারা যেমনটা এই কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন এবং তারা গত পরশু জানিয়েছেন যে তারা আবারও কর্মবিরতিতে ফিরছেন, কারণ সুপ্রিম কোর্টের শুনানি, রাজ্য সরকারের কাছে থেকে তারা যে প্রতিশ্রুতি পেয়েছিলেন সেই প্রতিশ্রুতি রাজ্য সরকার এখনো পর্যন্ত রাখেনি। নির্যাতিতার বিচার চেয়ে তারা আজ এই মহামিছিলের ডাক দেয়। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, যে মহামিছিলে সাধারণ মানুষ থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষজন তারা পা মিলিয়েছেন। মহালয়ায় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের, সে মতোই মহামিছিল, এবং সেখানে একজনকে দেখা যাচ্ছে যারা এখনো দাঁড়িয়ে আছেন, যারা এখনো ভাবছেন নিয়ে প্রতিবাদ আজ নয় তো আর কবে, আমরা কি আর একটা অভয়া ঘটতে দেব? আমরা কি আর একটা তিলোত্তমা ঘটতে দেব? যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। তো আমি এই এলাকাটাকে অনেকদিন ধরে চিনি, আজকে নয়। আর 95 থেকে আমাকে আসতেই হয়। আগে নতুন ছিল, আমাদের ঝগড়া করতে না আসবে, এখন বাবুলালরা আসলে ঝগড়া করে না আসবে। ওদিকে মৌসুমী কাউন্সিলার আছে, দেওয়া আছে, ভরতকালকে আমি প্রথমে এই এলাকা দেখছি, কিন্তু আমার কোনো রাগ নেই তোমার উপরে, ভাই এটা ভুল ধারণা। আমার কারোর উপরে কোনো রাগ নেই। আমাকে মানুষ গালাগালি দিলে আমি খুশি থাকি, কারণ আমি তাহলে বুঝি আমি কাজটা ঠিক করেছি। সুতরাং আমি অনেক দুঃখ, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চড়াই উত্তরায় পেরিয়ে এখানে এসেছি। সংগ্রামের মানেটাও আমি জানি, সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি, সংগ্রাম কি করে শেষ করতে হয় জানি। কাজে আমার কারোর প্রতি কোনো রাগ, বিদ্বেষ, দুঃখ কিচ্ছু নেই। আমি শুধু এটুকুই মায়ের কাছে কামনা করবো, মা যেন সকলকে ভালো রাখবে। আমাদের এখানে কোনো বর্ণ বিদ্বেষ স্থান পায় না। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব ভাষা, সবাইকে নিয়েই আমরা চলি। আর যোধপুর 95 পল্লী বলুন, যোধপুর পার্টি বলুন, সবসময় এরা নতুন কিছু দেয়, নতুনত্বের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করে, কর্মের উন্মাদনা সৃষ্টি করে। যদিও পুজোয় অনেক এলাকা বানবাসী,
অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া বা কেউ জলের তলায় বাড়িগুলো ডুবে গেছে, ডিবিসি ছাড়া জলে, দক্ষিণবঙ্গ এবং কোশি নদীর জলে, নেপাল থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ। আমি সেই জায়গাগুলো ঘুরে এসেছি, ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করেছি। দেখুন, আমরা যে যতটুকুই করি না, যেটুকুই করি না কেন, যার বাড়িটা ভেঙে যায়, যার শস্যটা নষ্ট হয়ে যায়, আমরা শস্য সব দামে দিয়ে দিই, শস্য বিনা গরমে বিনা পয়সা করে দেয়। অনেক বাড়িও তৈরি করি, রাস্তাও নতুন করে তৈরি করতে হয়। নদী মাতৃকার দেশ, আমরা পুজোর দিনগুলো যখন আনন্দ করব, সাথে সাথে বাড়িভাষী মানুষের কথাও যেন মনে রাখি। আপনাদের এখানে অনেক ঢোল বাজায়, অনেকে আসে গ্রাম থেকে, ঝামসা বাজায়, লোকগীতি করে, ছৌ নাচ আসে বিভিন্ন জায়গা থেকে। তাদের একটু করে পুজোর কাপড় জামা দেবেন এবং তাদের মুখে যাতে হাসি ফোটে, তাদের একটু দেখা, কিছু ড্রাই ফ্রুটের প্যাকেট করে দেবে। এবং আমি অনেক জায়গায় পাঠিয়েছি, এবং আমার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেমন করছে, পুলিশও করছে, সাথে সাথে আমাদের যারা আমার নিজস্ব সহকর্মী, সবাই আমার সহকর্মী, তারাও অনেকটা করেছে। তাই তাদের সাথেও আমরা আজকের দিনের কথাটা মনে করি। খুব ভালো হয়েছে আইডিয়া। ঠাকুর ওরা বরাবরই ভালো করে, ভালো জিনিসকে ভালো বলতেই হয়। আর যেহেতু এইসব ব্যাপারে আমি একটু কুটকুট করি আর কি, মানে আমি একটু কুটকুটে আছি এসব ব্যাপারে, বাট সৃষ্টি আমার ঘুমের ঘুরে আসে। ভালো সৃষ্টি দেখলে মনে হয় এটা একটা নতুন জাগরণের, নতুন সৃষ্টি। সৃষ্টি যারা তৈরি করে তাদের দৃষ্টিটা হচ্ছে তৃতীয় নেত্র আমাদের। মনে রাখবেন, আমাদের দুটো চোখ, দেবীর তিনটি চোখ। মানুষেরও কিন্তু তৃতীয় নেত্র আছে, সেটা দেখা যায় না। এটা হচ্ছে কৃষ্টি, এটা হচ্ছে দৃষ্টি, চিন্তা ভাবনা। ধরুন আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন গর্ত, চট করে আপনি সরে যাচ্ছেন। কেন সরে যাচ্ছেন? তৃতীয় নেত্রটা আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনাকে আগে থেকে অ্যালার্ম করছে, অ্যালার্ট দিচ্ছে, তুমি পড়ে যাবে, সরে এসো। এইটা হচ্ছে আমাদের ভিশন, আমাদের সাহায্য করে। হট করে তেলে অনেক সময় মাছ ছেড়ে দিল, টপ করে পড়ে গেল, তখন বলে তেলে অথবা একটু সরে যাও। এই যে ছোটখাটো জিনিসগুলো মনে রাখবে, এগুলো আমাদের তৃতীয় নেত্র থেকে আসে। এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে। আমি এটা রিসার্চ করে ব্যাখ্যা করতে পারছি না, জাস্ট আমার কমন সেন্সে যতটুকু মনে হয়। কাজে আপনাদের সবকিছুই ঠাকুরের মধ্যে। কত গ্রামের লোক এসে কাজ করে, তারা প্রতিবেশীরা 3 মাস ধরে পাহাড় দেয়। কোনো ক্লাব আরেকটা ক্লাবকে তার 3 বলবে না, সব লুকিয়ে রেখে দেয় 3 দূর। কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবে। দেখে রাখবেন, বাইরেরও যারা আসবে বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন, তারা প্রবীণ হয়ে ছুঁড়ে ফেলবেন না। বাচ্চাদেরও একটু নজর রাখবে, মা বোনেদেরও নজর রাখবে। সবাই পরিবার একসাথে বেরোয়। ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয়, এখন থেকে ভলেন্টিয়ার টিম রেডি রাখুন এবং প্রশাসন আপনাদের সব রকম সহযোগিতা করবে। কিন্তু প্রশাসন একা তো কিছু করতে পারে না ক্লাবের সহযোগিতা ছাড়া। আমরা প্রায় 48,000 ক্লাবকে এবার সাহায্য করেছি। আমি মনে করি না এটা সাহায্য, এটা হচ্ছে আন্তরিক তাদের কাজ করবার অবদান। অনেক ক্লাব আছে যাদের ক্ষমতা আছে, কিন্তু একটা গ্রামের ক্লাব, একটা ছোট্ট ক্লাব, তাদের ক্ষমতা নেই। সবটাই একটা গাছে যদি ফল হয় সবাইকে ভাগ করে দিতে হয়। একা কি সব ফল খাওয়া যায়? খাওয়া যায় না। সেরকম জীবনে যেটা ভালো জিনিস সবাইকে ভাগ করে দিতে হয়। সবাই ভালো থাকুন, জীবনে কখনো হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন
একটা পথ বন্ধ হলে আরেকটা পথ খোলা আছে। এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা রেখে, ভরসা রেখে। কে কি বললো তাতে কি যে আসে? রামকৃষ্ণ পরমহংস রায়কে পাগলা ঠাকুর করতেন, তাতে কি তার গায়ে প্রশ্ন করেছিল? পরে বলতে কি কারো বলবার স্বাধীনতা আছে, আবার কারো শোনবার স্বাধীনতা আছে। বলতে দিন, যে যার মতো স্বাধীন মন্তব্য ব্যক্ত করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু সেই সব শুনে মন খারাপ করবেন না। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি নিজে আস্থা রাখবেন। মনে রাখবেন, আমরা যদি খারাপ কথা চিন্তা করি, বাচ্চাদের উপর কত প্রভাব পড়ে। বাচ্চাদের ভালো রাখবার জন্যই, প্রজন্মকে ভালো রাখবার জন্য, নতুনদের ভালো রাখবার জন্য তাদের কখনো হতাশা করতে নেই, তাদের সবসময় এগিয়ে দিতে হয়। আর বলতে হয়, চিন্তা করছো কেন, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। যেহেতু নিজের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, জয় হবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে শুভ শারদীয়া, শুভ বন্ধন। আবার কথা হবে। দক্ষিণ কলকাতার অন্যতম নজর কাড়া পুজো সুরুচি সংঘ অভিনব ভাবনায় মোড়া এই পুজোর এবছর ৭১ বছরে পা। এবারের থিম পুরনো সেই দিনের কথা। জীবন ও কাল পরিবর্তনশীল, সময়ের অবিরাম গতিচক্রে হারিয়ে অতীতই এবারের সুরুচির বিষয় ভাবনা। অতি প্রয়োজনীয়, উপযোগী অথচ বাতিলের খাতায় নাম, সেই সব নিয়েই সুরুচির এবারের অভিনব মণ্ডপ প্রাঙ্গণ। তেলের টিন, রঙের ড্রাম, ডাবু হাতা, গাড়ির যন্ত্রাংশ, মাছ ধরা জাল এবং অকিঞ্চিতকর জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের প্রবেশদ্বার। মূল প্রবেশ পথ থেকে মণ্ডপ প্রাঙ্গণে ঢোকার পথে রয়েছে আধুনিক সভ্যতার প্রতিচ্ছবি। ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার কাজ। ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য রেখে এবারেও সুরুচির মাতৃমূর্তি মৃন্ময়ী। এবারের সুরুচি সংঘের অন্যতম আকর্ষণ আলোকসজ্জা। পুজো কখনো চমক হয় না, পুজো এটা হয় বুদ্ধি করে, ভক্তি করে মায়ের পুজো। এবার আমরা যেটা করতে চেয়েছি, আমরা যেটা দেখতে পাই যে অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা যে যা হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিঙ্গার, খেলোয়াড়, পৃথিবীর বিখ্যাত মানুষ, এটা আমাদের উৎসটা কোথায়? উৎস তো মা বাবা। তাকেই যদি ভুলে যাই, তাকেই যদি যত্ন না করি, তাহলে মায়ের পুজো করে লাভটা কি? যে জিনিসগুলো ফেলে দেওয়ার বা অকেজো, আসলে পৃথিবীতে ফেলে দেওয়ার কোনো জিনিস আছে বলে মনে হয় না। সব কিছুই কিন্তু কোনো না কোনো কাজে লাগানো যায়। আমরা সবসময় সেটা লাগাতে পারি না কাজে, সেটা আমাদের ব্যর্থতা। ফেলে দেওয়ার কোনো জিনিস হয় না, পৃথিবীতে যা কিছু আছে সেটা কোনো না কোনো কাজের যোগ্য। তো উৎসবের দিনে সেই কারণে যে জিনিসগুলো আমরা আস্থা করে ফেলে দিয়েছিলাম, সেটাকে উৎসবে সামিল করা, এবং এটা আমরা বলার চেষ্টা করেছি এখানে যে তারা উৎসবে পার্টিসিপেট করছে বা তারাও নিজেদের মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এই উৎসবে তারাও প্রাণবন্ত হয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে। আইএমডিবির সর্বকালীন সেরা ২৫০ ছবি, যাতে বাংলা ছবিও স্থান পেয়েছে। বাংলা ৬টি ছবি এই সেরা ২৫০ ছবিগুলোর মধ্যে স্থান পেয়েছে বলে জানা যাচ্ছে। আইএমডিবির সর্বকালীন সেরা ২৫০ ছবি, যাতে বাংলার ৬টি ছবি এই আইএমডিবির তালিকায় স্থান পেয়েছে। কোন কোন ছবি রয়েছে জানবো আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের কাছ থেকে। অঙ্কুর দা, যেটা ঋষিকেশ, 250টি ভারতীয় ছবিকে বেছে নেওয়া হয়েছে আইএমডিবির পক্ষ থেকে সর্বকালীন সেরা। এই 250টি ছবির তালিকা করেছে আইএমডিবি বা ইন্টারনেট মুভি ডেটাবেস নামক এই সংস্থা। এবং এই সংস্থা যে 250টি ছবি বেছে নিয়েছে, তার মধ্যে বাংলার সব মিলিয়ে যে ছবিগুলি সুযোগ পেয়েছে, 6টি ছবি সুযোগ পেয়েছে এই 250টি ছবির মধ্যে তালিকায় থাকার। এবং সেই তালিকায় সত্যজিৎ রায়ের 5টি ছবি রয়েছে। বাকি একমাত্র এই প্রজন্মের একটি ছবি, সেটি সৃজিত মুখার্জির ছবি। সত্যজিৎ রায়ের যে ছবিগুলি সুযোগ পেয়েছে, 250 ছবির মধ্যে সবচেয়ে পুরনো বা সবচেয়ে প্রাচীন ছবি যেটি পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের প্রথম ছবি, সেই পথের পাঁচালী ছাড়া
অপরাজিত, অপুর সংসার অর্থাৎ অপুর ট্রিলজির 3টেই স্থান পেয়েছে। এছাড়া সত্যজিৎ রায়ের আরো 2টি ছবি, একটি চারুলতা, অন্যটি জলসাঘর। এই 5টি ছবি সত্যজিৎ রায়ের স্থান পেয়েছে IMDbর 250 ছবির তালিকায় বাংলা ছবির মধ্যে। অন্যদিকে বাংলা ছবির মধ্যে আরেকটি মাত্র ছবি, সেটি সৃজিত মুখার্জির ছবি 22শে শ্রাবণ। এর বাইরে কিন্তু বাংলা ছবির এই 250 ছবির মধ্যে তালিকায় জায়গা করতে পারেনি, এবং এই প্রজন্মের ছবিও কিন্তু সেই অর্থে আর কেউ জায়গা করতে পারছে না। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 250 ছবির মধ্যে একলা মণিরত্নমেরই একগুচ্ছ ছবি রয়েছে, 7টা ছবি রয়েছে মণিরত্নমের, আমির খানের 3টি ছবি রয়েছে, এমনকি সদ্য প্রকাশিত যে ছবি 12 ফেল বিক্রান্ত মাসের, সেখানে সেই ছবি স্থান পেয়েছে। MBBS এর মতো যে সিকুয়েল রয়েছে পরপর, সেগুলি স্থান পেয়েছে, কিন্তু বাংলা ছবি কিন্তু সেই অর্থে পিছিয়ে রয়েছে। তবু এটাও একটা ঘটনা যে 250 ছবির মধ্যে 6টি বাংলা ছবি রয়েছে, যার মধ্যে 5টি সত্যজিৎ রায়ের এবং একটি সৃজিত মুখার্জির। ঋষিকেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর। তার কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। নমস্কার, দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ মহালয়া, কিন্তু মহালয়া সকালটা শুরু হলো অন্যভাবে। মর্মান্তিক পথ দুর্ঘটনা মহালয়াতে, এবং এই পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাসদ্রোণীতে স্কুল পড়ুয়ার মৃত্যুতে উত্তেজনা ছড়ায়। বার্তায় এখন আমরা দেখছি ওখানে যে ফুটেজ আছে আমরা সবগুলো কালেক্ট করছি। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটা যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। ওটা আমি বললাম, আমরা ডেফিনেটলি। বাসদ্রোণীতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। স্থানীয় থানার ওসিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে ডিসি, এসএসডি। উত্তেজনার সৃষ্টি হয়। কাউন্সিলরকে সেখানে আসতেই হবে, এমনটাই দাবি তোলেন এলাকার মানুষজন। বাসদ্রোণীতে স্কুল পড়ুয়ার মৃত্যুতে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি, পুলিশি রুট মার্চ চলছে এলাকায়। ঘটনাস্থলে যান ডিসি, এসএসডি। বাসদ্রোণীতে পেলোডারের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে উত্তেজনা। এখনো সেখানে কাউন্সিলর যাননি বলে জানা যাচ্ছে। মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসদ্রোণীতে। স্কুল পড়ুয়ার মৃত্যুতে উত্তেজনা ছড়ায় সেখানে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। স্থানীয় কাউন্সিলরকে সেখানে যেতে হবে, কিন্তু সেই কাউন্সিলর এখনো পর্যন্ত যাওয়ার সময় পাননি। দুপুর গড়িয়ে গেল। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখন সেখানকার কি পরিস্থিতি? উত্তেজনা কি এখনো রয়েছে সেখানে? না দেখো, উত্তেজনা নেই। কিছুক্ষণ আগে সাউথ সাবারবান ডিভিশনের যিনি ডিসি বিদিশা কলিতা, তিনি এসেছিলেন এবং এখানে তিনি পর্যবেক্ষণ করেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একাধিক ঘটনাস্থলের বিভিন্ন জায়গার ছবি তোলার পাশাপাশি সেখানে যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং স্থানীয় মানুষ যারা সেখানে ভিড় করেছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি জানিয়ে দিয়েছিলেন যে তদন্তের স্বার্থে এসছেন এবং সেই কারণে এলাকায় রুট মার্চ পর্যন্ত করেছেন এবং তিনি জানিয়ে গিয়েছেন যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত একটি ঘটনা, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং সেইখানে পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি থেকে শুরু করে বচসা, একাধিক জিনিস বহিরাগতরা এসে এখানে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই যাবতীয় বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে এবং ডিসি, এসএসডি বিদিশা কলিতা তিনি নিজে ঘটনাস্থলে এসেছিলেন, তার সঙ্গে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তারাও ছিলেন এবং তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি যে জেসিবি অর্থাৎ যে পেলোডার
ওই দুর্ঘটনা ঘটে তার ছবি তোলার পাশাপাশি সেইগুলোকে পর্যবেক্ষণ করা হয়, ঘটনাস্থল উপস্থল পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে গিয়ে তারা একেবারে যে ঘটনাস্থল যেখানে এখনো পর্যন্ত চাপ চাপ রক্ত পড়ে আছে, ডিসি নিজে সেই জায়গাটি পরিদর্শন করেন, সেই জায়গাটি পর্যবেক্ষণ করেন। তদন্তের স্বার্থে আসা হয়েছে বলে তিনি কিন্তু স্পষ্ট জানান এবং তার সঙ্গে বিশাল বাহিনী ছিল, উইনার্স বাহিনী যেরকম ছিল, এসএসডি অর্থাৎ সাউথ সাবারবান ডিভিশনের যে রিজার্ভ ফোর্স তারাও ছিল এবং বেশ কয়েকজন আধিকারিক, যেটা আমি বলছিলাম, তারা ভেতরে গিয়ে তারা রাস্তা ধরে হেঁটে গিয়ে যাবতীয় ঘটনাস্থল পর্যবেক্ষণের পাশাপাশি পরিদর্শনের পাশাপাশি নমুনা যা সংগ্রহ করা সেগুলো তারা সংগ্রহ করেন এবং এখান থেকে ডিসি বেরিয়ে যাওয়ার আগে তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন যে ঘটনা বা যে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা স্বাভাবিকভাবেই তারপর পুলিশের সঙ্গে বচসা পুলিশকে আটকে রাখে, যাবতীয় বিষয়গুলো তদন্ত চলছে। তবে এলাকায় এই মুহূর্তে আর উত্তেজনার কোনো রকম পরিস্থিতি এই মুহূর্তে নেই। স্বাভাবিকভাবে কিন্তু স্থানীয়রাও যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, যারা বিভিন্ন সময় আমরা দেখেছি তারা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখেছে। স্থানীয় কাউন্সিলরকে আসতে হবে এই দাবি তারা জানিয়েছেন। কাউন্সিলর আসেননি এখানে, তিনি কলকাতা থেকে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন। কাউন্সিলর কি এখনো আসার সময় পেলেন না? সকালবেলায় এই দুর্ঘটনা ঘটেছে। না দেখো, কাউন্সিলর এখনো পর্যন্ত আসেননি এবং তিনি আসবেন কিনা সে বিষয়ে তারা রীতিমতো স্থানীয়রা সন্দিহান। কেননা এই ঘটনা ঘটার পর স্থানীয়রা অনেকেই তারা কাউন্সিলরকে ফোন করেছিলেন বলে আমাদের সামনে তারা জানিয়েছেন, কলকাতা টিভিকে জানিয়েছেন, কিন্তু কাউন্সিলর কোনোভাবেই ফোন রিসিভ করেননি, ফোন ধরেননি বলে তারা জানিয়েছেন, অভিযোগ তুলেছেন। কাউন্সিলরকে আসতে হবে এই দাবি মূলত তাদের ছিল, কিন্তু এখন ঘটনাস্থল থেকে শুরু করে সামনের যে রাস্তা সবটাতেই কিছু কিছু জায়গায় স্থানীয়রা দাঁড়িয়ে কথা বললেও সেরকমভাবে বিক্ষোভ কিন্তু আর নেই। একেবারে যে ঘটনাস্থল একদমই। শুভঙ্কর, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। স্থানীয়দের কি বক্তব্য একবার শোনাবো আপনাদের। আমরা কাউন্সিলরকে এখানে চাইছি, নইলে পুলিশ ছাড়বো না আমরা, না কোনো মতে না। শুনি পড়তে এসেছিল বাচ্চাটা এমন ভাবে এমন লোকজন চালাচ্ছে সেই সব জেসিবি গাড়ি, সে গাড়ি বাচ্চাটার জীবনটাকে শেষ করে দিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের কাউন্সিলর স্পটে আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় সেলিমপুরে রয়েছেন এই মুহূর্তে, চলে যাব সরাসরি। সবাই যখন বিজয়া দশমীতে দুঃখ পায়, আমার মা দুর্গা তো আমার ঘরে সারা জীবনই থাকে। আমি বলি, মা গো কেন দুঃখ পাচ্ছ? তুমি তো আমার ঘরে আসো, তোমাকে রোজ ফুল দিই, তোমার রোজ জল দিই, তোমার রোজ পুজো করি, তোমার রোজ শাক বাজাই, সুতরাং মা দুর্গাকে মাতৃ মন্দিরের কাঠামোটা বিসর্জন হয়, মা কিন্তু বিসর্জন হয় না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের এখানে 15 মিনিট আগে এসে উপস্থিত হয়েছি, সরি। আমি একটু এরকম আমার হ্যাবিট আছে একটু অ্যাডভান্স করে দেওয়া, কারণ আমি এর আগে হাতিবাগানে গেছিলাম, হাতিবাগান থেকে যাবো বাংলা করেছি, যাবো বাংলা করে এখন সেলিমপল্লী করলাম, করে আমি বাবুবাগান যাবো, বাবুবাগান থেকে 95 পল্লী যাবো, 95 পল্লী থেকে জ্যোতিষপাক যাবো, ওখান থেকে বড়ির ওখানে গিয়ে ওখানে আমার 400টা ক্লাব উদ্বোধন করতে হবে বিভিন্ন জেলার। তারাও একটু আশা করে, কাজে 3 দিনে ওদের প্রায় 1200 ক্লাব আমি উদ্বোধন করে দেব। প্রতি বছর আপনাদের এখানে আসতে আমার খুব ভালো লাগে। আপনাদের পুজোর মধ্যে একটা সাংস্কৃতিক রুচিবোধ কাজ করে এবং ঘরের মেয়েরা একটা বড়ভাবে অংশগ্রহণ করেন ভাইদের সাথে, যেটা আমার খুব ভালো লাগে। সুতরাং মা আপনাদের ভালো রাখুন। আপনারাও প্রতি বছর কার্নিভালে যান, অত যাওয়ার উপযুক্ত ভালো থাকবেন। এর থেকে বেশি তো আমি বলবো না, কারণ টিম আসবে, ভিজিট করবে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মুক্তিও খুব ভালো লেগেছে, এইটুকু জায়গার মধ্যে আপনারা যে কাজগুলো করেছেন কাজটাও আমার খুব ভালো লেগেছে। বিউটিফুল, এক্সেলেন্ট। এবং আমি যদি বলি আমার ভাষা, এটি সুপার, খুবই ভালো। জয় হোক, সৃষ্টির জয় হোক, স্রষ্টার জয় হোক, মানুষের জয় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে মনে করেন এবং মনে করে আমন্ত্রণ জানিয়েছেন, অনেক ধন্যবাদ। নমস্কার।
আমাদের সৌভাগ্য আপনাকে আমাদের মাঝে পাওয়া, আর আপনার এত সুন্দর কথাতে আমরা খুবই উৎসাহিত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছিলেন যে জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগেই নজরুল মঞ্চে, এবং বানভাসীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উৎসবে ফেরার কারণ ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনব। অনেক মানুষ এখনো বানভাসী আছে, তাদের পাশেও থাকুন, যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন। আমিও আমার মতো চেষ্টা করেছি, আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে। যারা মানুষের সেবা করে না, কাজটা করে নিঃশব্দে, আর যারা কাজ করে না তারা বক 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 করে করে বকে বেশি। আমি চাই কথা কম, কাজ বেশি, এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব? আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায়, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। অনেক বড় বড় পুজো কলকাতায়, জেলাতেও এখন খুব ভালো পুজো হয়, ব্লকগুলোতেও হয়। সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোঅর্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবেন, তাদের সহযোগিতা করতে। প্রবীণদের, শিশুদের, মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মহামিছিল, মহালয়ার দিন মহামিছিল, যে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ, নাগরিক সমাজে মানুষজন, বিভিন্ন ক্ষেত্রে মানুষজন, তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। মহালয়ায় মহামিছিলের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, প্রায় বলা যেতে পারে 2 মাস ধরেই কিন্তু এই প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ চলছেই। আরজিকরে যে তরুণের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা বিচারছে। আজ মহালয়ার দিনও কিন্তু একাধিক কর্মসূচি, সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সে একাধিক কর্মসূচি দেখা গিয়েছে, এবং মহা মিছিলের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল ধর্মতলা পর্যন্ত, আরজিকরের ঘটনার প্রতিবাদে এই মিছিলে বহু মানুষ পা মিলিয়েছেন। সমাজের বিভিন্ন অংশের মানুষজন এই মিছিলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছেন। মহালয়ায় মহা মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে, এবং নির্যাতিতার বিচারের দাবিতেই এই মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহামিছিল, এবং মিছিল থেকেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে উঠছে।
জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে জহর সরকারের বার্তা, কর্মবিরতি থেকে সরতে অনুরোধ জহর সরকারের। চিকিৎসকদের কর্মবিরতিতে ভুগছেন সাধারণ মানুষ, কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন প্রাক্তন এই সাংসদ। জহর সরকার, যিনি এই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়েন, পাশাপাশি রাজনীতি ছেড়ে দেন। রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল, এবং সেই জহর সরকার এবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিলেন। তার বার্তা যে কর্মবিরতি তুলে নেওয়া হোক এবং জুনিয়র চিকিৎসকরা তারা বরং কর্মবিরতি নয় কর্মে ফিরুক, তাদেরকে কাজে ফেরার জন্য অনুরোধ করেছেন জহর সরকার। সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্ট করেছেন। জুনিয়র ডাক্তারদেরকে কর্মবিরতি তুলে নিয়ে তাদেরকে কাজে ফেরার বার্তা দিয়েছেন জহর সরকার। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ হচ্ছেন। দেবজ্যোতি, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এবার জহর সরকারের বার্তা। আমরা জানি এই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি প্রতিবাদ জানিয়ে তার সাংসদ পদ ছেড়ে দেন, এমনকি রাজনীতিও ছেড়ে দেন। গতকাল আমরা তাকে পথে নামতে দেখলাম, তারপর তিনি আজকে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যাতে তারা কর্মবিরতি তুলে নেন। কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গত কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ পদ এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। তিনি বলেছেন রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে, সরকার প্রশাসনকে সামলাতে পারছে না এবং নির্যাতিতা বিচার পাচ্ছে না। সেই জন্যই তিনি গতকালের যে মিছিল ছিল নাগরিক সমাজের, সেই মিছিলে যদিও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকার উপস্থিত ছিলেন, আশুতোষ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিক উপস্থিত ছিলেন, তবুও জহর সরকার সংবাদ মাধ্যমের কাছে বললেন এটা একটা নাগরিক মিছিল। সেই নাগরিক মিছিলে তিনি হাঁটছেন এবং আজকে সকালে জহর সরকারের কাছে বেশ কয়েকজন স্থানীয় তার পরিচিত ব্যক্তি যান, কারণ গত দুদিন ধরে তারা চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরছেন, কিন্তু কোনো হাসপাতালে তাদের ভর্তি করা হচ্ছে না। এবং তারপরেই তার বিবেকের ডাক আসে এবং ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে একটি তথ্য সামনে এনেছেন এবং সেখানে বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে কাজে ফেরা উচিত এবং যে আন্দোলন তারা করছেন সেই আন্দোলন তারা করুন। এবং সেই সঙ্গে তিনি লিখেছেন যে নির্যাতিতার বিচারের জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন এবং তাদের কর্মবিরতি তোলার জন্য ইতিমধ্যেই তিনি আবেদন করেছেন। তবে জুনিয়র ডাক্তাররা সেই আবেদন যে গ্রাহ্য করবেন না তাও কিন্তু পরিষ্কার ঋষিকেশ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জহর সরকার, যিনি আরজিকরের ঘটনার প্রতিবাদেই সাংসদ পদ ছেড়েছিলেন, এমনকি রাজনীতিও ছেড়েছেন, সেই জহর সরকার এবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, কর্মবিরতি নয় তাদেরকে কাজে ফেরার জন্য অনুরোধ করলেন। বাবুবাগানে সেখানকার পুজোর উদ্বোধনে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখব সেই ছবি। মহালয়ার দিন একাধিক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে সেলিমপুরে ছিলেন, তিনি বাবুবাগানে পুজোর উদ্বোধন করলেন। আজকে তিনি জাগো বাংলা সংখ্যারও এই পুজো সংখ্যারও তিনি প্রকাশ করেছেন এবং বিভিন্ন দিকেই উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতেই কিন্তু পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ভার্চুয়ালি তিনি জেলার একাধিক পুজোরও উদ্বোধন করবেন। নজর রাখবো পরের খবরে। ওন্দা হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে বিক্ষোভ তৃণমূল বিজেপির। তৃণমূল ব্লক সভাপতি বিজেপির বিধায়কের যোগসাজশের অভিযোগ, যোগসাজশে 28 জনকে নিয়োগের অভিযোগ। ওন্দা হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ এবং সেই চুক্তিভিত্তিক নিয়োগকে ঘিরে বিক্ষোভ তৃণমূল এবং বিজেপির। তৃণমূল ব্লক সভাপতি বিজেপি বিধায়কের যোগসাজশের অভিযোগ, যোগসাজশে 28 জনকে নিয়োগ করারও অভিযোগ উঠেছে। অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে হুঁশিয়ারি ওন্দা হাসপাতালে, সেখানে চিকিৎসকদের হুমকি ওন্দার বিজেপি বিধায়কের। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন। স্বরূপ, ওই অমরনাথ শাখা বিজেপি বিধায়ক, তার ঠিক কি বলেছেন তিনি?
দেখো ফের বিতর্কে জড়ালেন কোন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং যেটা হচ্ছে এর আগেও একাধিকবার বিভিন্ন কথাবার্তা বলে বিতর্কে জড়িয়েছেন। এবার চিকিৎসকদের তিনি কলার ধরে দরজা বন্ধ করে রাখা, তালা বন্ধ করে রাখার হুঙ্কার দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল 28 জনের চুক্তিভিত্তিক নিয়োগ হয় এবং যে নিয়োগের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য দপ্তরের কোনো সম্পর্ক নেই। একটি সংস্থা, যে সংস্থার অধীনে এই 28 জনকে নিয়োগ করা হয়। এখানে তৃণমূলের মদত রয়েছে, চিকিৎসকদের মদত রয়েছে এমন অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। এবং এদিন তিনি রাস্তা অবরোধ করে ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন, হুঙ্কার দিলেন। বিজেপি বিধায়ক ধন্যবাদ স্বরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। কিন্তু যেখানে একদম মামলা নেই তারা জানতে পারেন। সুতরাং আমার মনে হয় এটা খুব ভালো এবং এটা যদি একটা লিফটের আকারে, একটা পুস্তক আকারে ছোট করে পাতলা করে শিশুদের হাতে দেওয়া হয় বা বাবা মায়ের হাতে, তারা এগুলো জানতে পারে। সুতরাং আমি এই টিমটাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক নমস্কার, শুভ সমাধান, শুভ নবম সকলকে। বাবু বাগানে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পুজোর উদ্বোধন করছেন তিনি আজকে। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা একাধিক পুজোর উদ্বোধন, এছাড়া ভার্চুয়ালি জেলার পুজোরও উদ্বোধন করবেন। জেলার শতাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন একাধিক পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর। আজি করে ঘটনার ন্যায় বিচার আমরা সকলেই চাই, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা জরুরি। উত্তর কলকাতার কাশীবোস লেনে পুজোর চক্ষুদানে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি আরো বলেন, বিচারের দাবিকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত মিছিল জমায়েত সবই ঠিক আছে, কিন্তু চিকিৎসা পরিষেবাকে সচল রাখাটাও সমান জরুরি। তো আইনে কচকচানি, আমরা এর মধ্যে যেটা বলছি যে স্বাস্থ্য পরিষেবা তো ডাক্তারই দেবে, ডাক্তারের কাছেই রোগের নিরাময়ের জন্য আসবেন। আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। নিশ্চয়ই রাজ্য সরকার, স্বাস্থ্য দফতর, আমরাও যেমন অতি কনসার্নড এটা নিয়ে, কারণ যারা আমাদের পরিবার সে ডাক্তাররা ফিরে আসুক, এটাই চাইছি। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।